আমি গাইব গাইব বিজয়েরই গান, আমি গাইব গাইব বিজয়েরই গান। ৭১ ডিসেম্বর বাঙালির চূড়ান্ত বিজয়ের সূর্যটা যখন উঠি উঠি করছিল, ঠিক সেই সময় ১৪ ডিসেম্বর হত্যা করা হয় এদেশের সূর্য সন্তানদের। ৭৫ জাতির পিতাকে হত্যার পর থেকে শুরু হলো ইতিহাস মুছে ফেলা আর বিকৃতির উল্লাস, ঠিক যেন বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতা। কিন্তু সূর্যের ইতিহাস কি মোছা যায়? প্রকৃতিই বলে, যখন মানুষ সত্য, যখন সময় সত্য, তখন ঘটনা ইতিহাস হয়ে কথা কয়। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন ইতিহাস কথা কয়। বলবো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাঙালির আবেগের সেই লাইফ লাইন জাতীয় সঙ্গীতের কথা। সাথে আছেন সংস্কৃতিমন্ত্রী, সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 9 months of freedom, সুখদেবের সেই ডকুমেন্টারি, এবং সেই ডকুমেন্টারির শেষ দৃশ্য বা টাইটেল, এই টাইটেলে আমরা যে ছবিগুলো দেখছিলাম, ছবিগুলো শাহাবুদ্দিন বাংলাদেশের একজন স্বনামধন্য চিত্রশিল্পী, এবং মুস্তাফা মনোয়ার আমাদের সকলেরই শ্রদ্ধেয় মানুষ। এরকম বাংলাদেশের অনেক চিত্রশিল্পীদের আঁকা ছবি নিয়ে এই টাইটেলটি করা হয়েছে। গানটি শুনলাম আমরা গীতা দত্তের কণ্ঠে। গীতা দত্তের গাওয়া বোধহয় এটাই শেষ গান ছিল, অন্তত আমরা যেটুকু খুঁজে পেয়েছি। আমরা আজকে বলতে চাইছি যে ইতিহাস মুছে ফেলার যে হুল্লোড়, হই হুল্লোড় শুরু হয়েছিল ৭৫-এর পর থেকে, বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, বাংলাদেশের যে প্রাণের গান, সেই গানটি যখন থেকে জাতীয় সঙ্গীত হয়ে ওঠেনি তার আগে থেকে রাজনীতির মধ্যে পড়েছে। সেই সব কথাই আমরা আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে আমরা ভাগাভাগি করে নিতে চাই, যতটুকু আমাদের আর্কাইভে আছে সেখান থেকে। এবং আসাদুজ্জামান নূর আমাদের সঙ্গে আছেন, একজন আমরা বলি সংস্কৃতিজন এবং একজন লিভিং লেজেন্ড, বাংলাদেশের একজন বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা একটু যদি শুরুর দিকে যাই, আসাদুজ্জামান নূর, যে গানটি শুনলাম সেটি সুখদেবের। তার পরপরই আমি একটু গোপাল সেনের গানটি একটু বাজিয়ে শোনাবো নূর ভাই। ১৯৫৪ বঙ্গসঙ্গীত সম্মেলন, সেখানে এই গানটি বাজানো হয়েছিল। আমরা জানি আমার সোনার বাংলা ১৯০৫ সালের রবীন্দ্রনাথ লিখেছেন, এবং প্রথম এই গানটি কলকাতায় টাউন হলের একটি সম্মেলন, ৭ই আগস্ট সম্ভবত। আসাদুজ্জামান নূর নিশ্চয়ই যোগ করবেন এই আমার সোনার বাংলা গানের ইতিহাসটি। আমরা বঙ্গসঙ্গীত সম্মেলনে গোপাল সেনের গাওয়া গানটি, সেটি বঙ্গবন্ধুর নিজের একটা চাওয়া ছিল, তিনি তাকে নিয়ে এসেছিলেন এবং সেখানে এই গানটি গাওয়া হয়েছিল। সেই রেকর্ড থেকে আমরা এই গানটি আপনাদেরকে শোনালাম। আসাদুজ্জামান নূর। ভাবতে খুব অবাক লাগে যে আসলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত আগে থেকেই কত কিছু ভেবেছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন। এই গানটি তিনি যে ৫৪ সালে গাইয়েছিলেন, এটার পেছনে তো একটা চিন্তা ছিল, এটা তো হঠাৎ করে জিনিসটা ঘটেনি। তিনি নিশ্চয়ই গানটি আগে শুনেছেন কোনো না কোনোভাবে, এবং তখন থেকেই তার মাথার মধ্যে যে চিন্তাটা ছিল যে একটা বাঙালিদের জন্য একটা নিজস্ব আবাসভূমি, যে আবাসভূমির স্বপ্ন তিনি তখন থেকেই দেখতে শুরু করেছেন। এবং সেই চিন্তা থেকে তিনি যে একটা মহাপরিকল্পনা করছিলেন, এই জাতীয় সঙ্গীতের বিষয়টাকে কিন্তু সেরকমভাবেই আমরা দেখতে পাই এবং বুঝতে পারি। কারণ ৭১-এর আগে বঙ্গবন্ধু এই গানটির কথা বারবার উল্লেখ করেছেন
এবং তার নিজের খুব প্রিয় গান ছিল। এটি তিনি বহুজনকে বলেছেন এবং আমরা তো নিজের গানে শুনিনি, কিন্তু অনেকের কাছে শুনেছি যে তিনি মাঝে মধ্যে এই গানটি নিজের মনে গুনগুন করে গাইতেন। গুনগুন করতেন। আমরা বঙ্গবন্ধুর নানান সময়ে এই আমার সোনার বাংলা নিয়ে তার যে যেসব কাজ তিনি করেছেন, কখনো চেয়ে পাঠিয়েছেন, কখনো শুনেছেন। আমরা তো গোপাল সেনের গাওয়া গানটি শুনলামই, একেবারে 1954। প্রথম রেকর্ডটি খুঁজে পাই সুচিত্রা মিত্র, সকলের খুব প্রিয় শিল্পী সুচিত্রা মিত্র এই গানটির একেবারে রবীন্দ্রসঙ্গীত হিসেবে তিনি এটাকে গেয়েছিলেন এবং যেই রেকর্ডটা খুঁজে পেয়েছি এটি 68-তে করা। তার আগে অবশ্য সঞ্জিদা খাতুন তিনি বঙ্গবন্ধুর অনুরোধে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি বঙ্গবন্ধুর অনুরোধেই গেয়েছিলেন। তখন পাকিস্তানে একটা বিরোধী দলীয় নেতাদের একটি সম্মেলন হচ্ছিল, সেখানে গান বাজনার বাংলাদেশের নানান সাংস্কৃতিক যেই প্রকাশ সেগুলো ছিল, কিন্তু বিশেষ করে বঙ্গবন্ধুর অনুরোধ ছিল এই গানটি যেন গাওয়া হয়। পাকিস্তানের বিরোধী দলের সকল যারা উপস্থিতি ছিল তাদের সামনে সঞ্জিদা খাতুন গেয়েছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেটা মানে 68-র আরও অনেক আগে। $2 ক্যাম্পেইনের যেই ইতিহাস আছে আমি একটু সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। একটু যদি মনে করি আমরা যে তখন সাবিনা ইয়াসমিন এবং অজিত রায় এদের ওনারা দুজন মিলে একটা ছোট্ট রেকর্ড করেছিলেন 69-এর। নিশ্চয় নূর ভাই আমার সঙ্গে আরেকটু যুক্ত করবেন। এবং অনেকগুলো ভ্যান তখন ভাড়া করে এক ধরনের প্রোপাগান্ডা এই গানটাই বাজানো হয়েছিল, 484টি ভ্যান, এবং পুরো খরচটা ছিল $2 মানে 8 টাকা তখনকার সময়ের, এবং প্রতিটা ইউনিটের জন্য 8 টাকা করে খরচ হতো। সুতরাং এই $2 প্রোপাগান্ডা বা ক্যাম্পেইন তখন বলা হচ্ছিল জাতীয় সঙ্গীত বাজিয়ে। নূর ভাই একটু যোগ করবেন আমাদের রেকর্ডে সাবিনা ইয়াসমিনের সেই সময়কার রেকর্ডটুকু আছে জীবন থেকে নেওয়া ছবিতে, তার পরবর্তীতে ওই গানটাই ইউজ করা হয়েছে। নূর ভাই। আমি আসলে ওই বিষয়টি নিয়ে খুব বেশি জানি না, কিন্তু গানটি যে জীবন থেকে নেওয়া ব্যবহৃত হয়েছিল এবং এটি তখন একটি অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র সেই সময়কার, এবং এই গানগুলো তখন মানুষের মুখে মুখে ফিরত। এখানে অনেক শিল্পীর প্রসঙ্গ এসছে। এখানে ধরেন আমরা ডক্টর সঞ্জিদা খাতুনের কথা এসছে, এখানে আমরা এই সুচিত্রা মিত্রের কথা এসছে। একজন মানুষের কথা কিন্তু আমরা প্রায় ভুলেই যেতে বসেছি, তার নাম হলো জাহিদুর রহিম। সেই সময়ে তাকে অনেক মানে বেশিরভাগই আমরা তাকে মানে বাবু ভাই ডাকনাম ছিল তার বাবু। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, কিন্তু ওই সময়কার আমাদের যারা প্রথিতযশা সঙ্গীত শিল্পী, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের চর্চা যারা করতেন তাদের মধ্যে তিনি অগ্রগণ্য ছিলেন। এবং এই জাহিদুর রহিম তখনকার ছাত্রদের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন, কিন্তু সর্বশেষ গানটি যেটি গাইতেন সেটি হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মানে জাহিদুর রহিম গাইছেন অথচ আমার সোনার বাংলা গাওয়া হবে না, এটি হতো না কখনোই। এবং এই গানটি তার কণ্ঠ খুব দরাজ এবং ভরাট কণ্ঠ ছিল, এবং এই শিল্পীর গানের মাধ্যমেই সম্ভবত সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকার মানুষ তো বটেই, তিনি রেডিও টেলিভিশনে বিভিন্ন সময়ে এই গানটি এতবার গেয়েছেন যে এই গানটি জনপ্রিয় করার পেছনে আমি এই মানুষটির অবদানের কথা খুব গুরুত্ব দিয়ে উল্লেখ করতে চাই। অসাধারণ। আজকে জাহিদুর রহিমের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এই অনুষ্ঠান থেকে, এবং তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা $2 ক্যাম্পেইনের সেই পুরনো রেকর্ডটি বাজাবো, সঙ্গে জীবন থেকে নেওয়ার ছবির অংশ বিশেষ। আসাদুজ্জামান নূর, আপনার কাছে এই জীবন থেকে নেওয়ার কিছু স্মৃতি আছে, আর একটু কিছু যোগ করবেন জাতীয় সঙ্গীত নিয়ে। তারপরই আমি একটা আপনার কাছ থেকে শুনবো, প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে মেহেরপুরে এই গানটি গাওয়ার সেই মানে ইতিহাস, যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে মেহেরপুরে গাওয়া হলো, সেই দিনকার ইতিহাস তো নিশ্চয়ই কথা বলবে, এবং এটা আসাদুজ্জামান নূরের কণ্ঠেই কথা বলে উঠুক আমি চাই। আমরা তো আসলে সেই সময় কিন্তু তখনকার কথা যদি বলি, আমরা এগুলো তখন কিছুই তেমনভাবে জানতে পারিনি, কারণ আমরা তো এই 25শে মার্চের পরে সব কিছু তো একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এবং আমি ব্যক্তিগতভাবে আমরা সীমান্ত অতিক্রম করেছিলাম 8ই এপ্রিল,
এবং আমরা যেখানে গিয়ে আমরা উঠেছিলাম সেখানে হাজার হাজার মানুষ একটা গ্রামের মধ্যে, এবং প্রথম দিকে আমাদের বেশ কিছুদিন লেগেছে সব কিছু গোছাতে। তো আমরা সব টুকরো টুকরো খবর পাচ্ছিলাম যে এরকম সরকার গঠন করা হয়েছে, সেখানে আমাদের নেতারা ছিলেন, কিন্তু এই যে এত বিস্তারিত সংবাদ কিন্তু আমরা তখন পাইনি। এগুলো পরবর্তীকালে শুনেছি যে সেখানে গার্ড অফ অনার দেওয়া হয়েছে, সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে, এবং সেখানে আমাদের কারা কারা ছিলেন তাদের নাম পরে শুনেছি যে এসপি মাহবুব ছিলেন, তারপরে পরবর্তীকালে ওখানে সেক্টর কমান্ডার আবু উসমান চৌধুরী গেছেন, ইত্যাদি নানান ঘটনার মধ্য দিয়ে। কিন্তু সেদিন যে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল এটা আমরা শুনেছি অনেক পরে। মানে প্রথম জাতীয় সঙ্গীতটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় সেই মেহেরপুরের অস্থায়ী সরকার। এই ঘটনা থেকে কিন্তু আরেকটা জিনিস বেরিয়ে আসে যে এই যে নেতারা যে তখন সিদ্ধান্ত নিলেন যে এটি আমাদের জাতীয় সঙ্গীত, এটি কিন্তু তার মানে হলো যে এটি কিন্তু আগেই সিদ্ধান্ত নেওয়া আছে। তার মানে আসলে স্বাধীনতার ভেতরটা তার ভেতরে ছিল অনেক আগে। যদি বঙ্গ সঙ্গীত সম্মেলনের সেই 54-তে আমার সোনার বাংলা গাওয়ানোর জন্য তিনি তার পছন্দের শিল্পীকে যখন নাকি সিলেট থেকে নিয়ে গিয়েছিলেন এটা গাওয়ানোর জন্য কার্জন হলের এই বঙ্গ সঙ্গীত সম্মেলনে, তো এটা আপনি জাহিদুর রহিমের কথা বললেন, তিনিও যখন নাকি সব সময়ই গাইছেন এই গানটি, নিশ্চয়ই তাহলে নেতা আসলে ছড়িয়ে দিতে পেরেছিলেন যে গানটা কি হবে, আমরা আমাদের দেশটা স্বাধীন হবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গাইব গাইব বিজয়েরই গান, আমি গাইব গাইব বিজয়েরই গান। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গাইব গাইব বিজয়েরই গান, আমি গাইব গাইব বিজয়েরই গান। আমরা স্বাধীন দেশের প্রথম জাতীয় সঙ্গীতটি শুনবো সেই 10ই এপ্রিলের মুজিবনগর অস্থায়ী সরকার সেই সময়কার গাওয়া। হারমোনিয়ামটি চেয়ে আনা হয়েছিল পাশে একটি চার্চ, সেখান থেকে আমরা একটু পড়েছি, এবং ওই হারমোনিয়ামটার 3টা রিড আসলে নষ্ট ছিল, একটু বেসুরা বাজত, কিন্তু কোনো অসুবিধা নাই। এই যেই 3জন শিল্পী গাইছিলেন তারা কতটা আবেগ এবং ভালোবাসা দিয়ে গানটা গাইছিলেন আমরা একটু দেখি। তারপর পরই আমি একটু মুক্তিযোদ্ধাদের গাওয়া যুদ্ধক্ষেত্রে আমাদের যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটা একটু শুনে আলোচনায় যেতে চাই। The most promising of the recruits are then trained in the use of firearms by the regular Bengali officers who defected from the East Bengal Regiment and the East Pakistan Rifles. Camps like these multiply throughout Bangladesh. Bengali nationalism acquires a new dimension. মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর
মানে অনেকখানি বোধহয় আবেগে সিক্ত হয়ে গেছেন। আসলে ৭১-এর কথা যখন মনে করি তখন তো অনেকটাই আবেগ প্রবণ হয়ে পড়ে, এটা খুব স্বাভাবিক। এবং বিশেষ করে আমি যেটা বলতে চাই যে ওই সময় যারা মুক্তিযোদ্ধা ছিলেন, মানে আমরা যাদের সঙ্গে ছিলাম, এদের শতকরা ৮৫% ছিলেন গ্রামের নিরক্ষর কৃষকের সন্তান। আমরা তো যখন আজকে টেলিভিশনে বা বিভিন্ন সময় শহরে যে আলোচনাগুলো শুনি, সেখানে আমরা হয়তো ঢাকা শহরে মুক্তিযোদ্ধাদের নানান সাফল্যের কাহিনী শুনি, বা বড় বড় যুদ্ধগুলো যেখানে আমাদের সাহসী সৈনিকেরা যুদ্ধ করেছেন, সম্মুখ যুদ্ধ করেছেন, সেগুলোর কথাও শুনি। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষের সন্তানেরা যে কি অগাধ দেশপ্রেম নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেটি কিন্তু খুব বেশি আলোচনায় উঠে আসে না। আমি অনেক সময় কথা বলেছি, আমার নিজের তাগিদেই আমি কথা বলার চেষ্টা করেছি যে তোমরা কেন মুক্তিযুদ্ধে এসেছো, বা এই যুদ্ধ করে কি হবে, কি পাবে। আমি যে উত্তরটা সবার কাছ থেকে পেয়েছি, একটাই উত্তর পেয়েছি, সেটা হলো বঙ্গবন্ধুর কথা। যে এই বঙ্গবন্ধু বলেছেন যে দেশ স্বাধীন করতে পারলে আমরা অনেক ভালো থাকব। খুব সহজভাবে, সরলভাবে তারা স্বাধীনতার কথাটা বুঝেছিল। এবং ভাবা যায় না যে একটা ছেলে, এদের বয়স 16, 18, 20, 22 এরকম বয়স, একটা লুঙ্গি পরে, একটা গেঞ্জি গায়ে, হাতে একটা 303 রাইফেল, 10টা গুলি, বাড়তি গুলিও যে সবসময় খুব বেশি থাকতো তাও নয়, রাতের অন্ধকারে ঢুকে যাচ্ছে বাংলাদেশের সীমানার ভেতরে, এবং কার সঙ্গে যুদ্ধ করতে, যে একটি অত্যন্ত আধুনিক সমরাস্ত্রে সজ্জিত একটা দক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে। এই যে সাহস, এই যে দেশপ্রেম, আমি এটা মাঝে মধ্যে বলি যে আমরা যারা তখন ছিলাম এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বা কলেজে পড়ুয়া, আমরা যারা কিছু সংখ্যক যুবক তখন আমরা ছিলাম যুদ্ধে, আমরা তো বড় বড় মানুষের জীবনী পড়েছি, বিভিন্ন দেশের সংগ্রামের ইতিহাস পড়েছি, আমাদের দেশে যারা অতীতে সংগ্রাম করেছেন তাদের জীবনী পড়েছি। পড়ে আমরা একটা দেশপ্রেম বা ইত্যাদি সম্পর্কে আমাদের নিজেদের মধ্যে একটা বোধ, একটা আবেগ, একটা উপলব্ধি তৈরি হয়েছিল। কিন্তু এই যে গ্রামের একেবারে অর্ধশিক্ষিত, অশিক্ষিত যদি যাদের বলি, আমরা বলে থাকি, তারা এই গভীর দেশপ্রেম এবং দেশের জন্য জীবন দেওয়ার জন্য যে যে একদম যেটাকে বলা যায় যে প্রতিযোগিতা, এটি আমি মানে এখনও যখন ভাবি আমি খুব আবেগে শিহরিত হই, এবং একটাই জিনিস বুঝতে পারি যে আমাদের দেশের সাধারণ মানুষ এই দেশটাকে অনেক বেশি ভালোবাসে আমাদের অনেকের শিক্ষিত অনেক মানুষের চাইতে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গাইব গাইব বিজয়েরই গান, আমি গাইব গাইব বিজয়েরই গান। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গাইব গাইব বিজয়েরই গান, আমি গাইব গাইব বিজয়েরই গান। আমাদের মুক্তিযুদ্ধ হলো সাধারণের অসাধারণ অর্জন বা অসাধারণ যুদ্ধ। এই অসাধারণ যুদ্ধে কিছু অসাধারণ মানুষ বা বন্ধুদেরও আমরা পেয়েছি। সেরকম একজন বন্ধুর কথা আজকে শোনাই, যিনি সাইমন রিং, আমরা সকলেই তাকে চিনি, জানি। তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধে তার সাংবাদিকতা, তার লেখনী দিয়ে যে অবদান রেখেছেন সেটা আমরা জানি। সাইমন রিং এই আমার সোনার বাংলার যে মাহাত্ম্য, সেটা বিশ্ব দরবারে তিনি তুলে ধরেছিলেন যখন যুদ্ধের
ঠিক পরপরই তিনি তার একটা কাজ, ছোট একটি কাজ, কিন্তু কি নিবেদন তার এই ট্রান্সলেশন, মানে ঠিক ইংরেজি কি খালি এটা ইংরেজি, তিনি বোধহয় ভেতর থেকে পারলে বাংলাটাও গেয়ে দিতে চান, এরকম একটি আবেগ দিয়ে সাইমন রিংয়ের তার গলায় আমরা শুনছিলাম এই অংশটুকু। একটা ডকুমেন্টারি থেকে আমরা পেয়েছি সাইমন রিংয়ের নিজের কণ্ঠ এবং স্ক্রিপ্ট। My golden Bengal, I love you. Forever your skies, your air make music in my heart. My golden Bangla, I love you. In the spring, the song from your mango groves makes me mad with joy. In autumn, in the full fields, what did I see? I saw a beautiful smile, golden Bangla. What radiant beauty, what sublime shade, what affection, what emotional attachment your mantle has spread from the roots of the banyan tree to the river banks. Oh, Mother, the flow of words from your lips strikes my ear like a stream of nectar. When there is a hurt expression on your face, I am immersed in tears. Oh, my Bangla, I love you. In this perfect home, I have spent my childhood. By mingling with the dust and the mud of your land, I consider my life fulfilled. At the end of the day, in evening time, when you light the lamp at home, then I leave everything and run to your lap. Oh, my golden Bangla, I love you. মুক্তিযোদ্ধারা ওই সময়ে সুরে বেসুরে এই গানটি কিন্তু গাইতেন সবাই, এই গানটি গাইতেন এবং স্বাধীন বাংলা থেকেও যেসব গান প্রচারিত হতো সেই সময়ে সেগুলোও তারা গাওয়ার চেষ্টা করতেন। এবং অনেকে তো লেখাপড়াও ঠিক ওইভাবে জানতেন না, কিন্তু তারা যেভাবেই হোক গানগুলো তারা গাইবার চেষ্টা করতেন এবং গানগুলো তাদের নানানভাবে অনুপ্রাণিত করতো, তাতে কোনো সন্দেহ নেই। বাহ, মুক্তিযুদ্ধের সময় সুরে বেসুরে গাইতেন, কিন্তু সুরে এবং একেবারে ভালো করে বিশ্ব দরবারেও এই গানটি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাচ্ছে, এই রেকর্ডটি হয়েছিল আসলে ৭১-এর আগে মান্না দে। আমরা তার প্রতি একটু শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের বন্ধু সাইমন রিংয়ের পরপরই মান্না দের করা একটি রেকর্ড, এই রেকর্ডটি তিনি আমাদের ৭১-এর আগেই করেছিলেন, ৬৯-এর দিকে করা। এই গানটি পরবর্তী সুখদেব তার ডকুমেন্টারি 9 Months of Freedom-এ তিনি এটা ব্যবহার করেছিলেন। বঙ্গবন্ধুর ফেরত আসা, সেই দেশের মাটিতে পা রাখা, সেই মুহূর্তটুকু তিনি ধরে রাখার সময় যেই সাংগীতিক বর্ণনা, সেই সাংগীতিক বর্ণনায় মান্নাদের গাওয়া বা এই গানটি, এই রেকর্ডটি, এই অডিওটি ব্যবহার করেছিলেন। নিশ্চয়ই নূর ভাই আরও কিছু যুক্ত, তার আগের একটু ইতিহাস একটু যোগ করে দিতে চাই এই প্রজন্মের যারা দেখছেন, যারা মনোযোগ দিয়ে আজকের অনুষ্ঠানটি শুনছেন তাদের জন্যে। বঙ্গবন্ধুর কাছে যখন নাকি জানতে চাওয়া হলো, মানে ডিসেম্বরের শেষ সপ্তাহ, মানে 10 তারিখ থেকেই আসলে পাকিস্তানের নেতৃবৃন্দ তারা জেনেই গিয়েছিল যে বাংলাদেশ স্বাধীন হয়েই গেছে এবং বঙ্গবন্ধুর প্রতি একটু ভালো ব্যবহার করা হচ্ছিল। সেই সময় ভুট্টো বঙ্গবন্ধুর প্রতি তার কাছে জানতে চেয়েছেন যে আপনার জন্য আমি কি করতে পারি, আপনি কি চান, মানে একটু যত্ন, একটু বোধহয় এক্সট্রা খাতির এরকম। তো সে সময় বঙ্গবন্ধু তার কাছে একটা জিনিসই চাইলেন, যে আমি একটি গান শুনতে চাই, এবং বললেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বঙ্গবন্ধুর এই উত্তর শুনে একটু বিব্রত হয়েছিলেন, একটু বিরক্ত হয়েছিলেন, এবং এই গান আসলে কোথায় পাবেন ভুট্টো। তখন বার্লিন থেকে, মানে আমরা যে গানটি আগে শোনালাম মান্নাদের রেকর্ড করা, সেই রেকর্ডটি খুঁজে আনা হয়েছে বঙ্গবন্ধুর ইচ্ছা পূরণের জন্যে বার্লিন থেকে, এবং বাজিয়ে শোনানো হয়েছে বঙ্গবন্ধুর ইচ্ছায়, এবং তিনি ওখানে বসেই শুনেছেন, পাকিস্তানে বসেই লারকানায়, সেখানে বসে ভুট্টোর বাড়িতে বসে এই গান শুনেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসাদুজ্জামান নূর, এটি আমরাও পড়েছি বা শুনেছি, এবং মানে এই সব ঘটনাই প্রমাণ করে যে বঙ্গবন্ধু কিন্তু আসলে মনস্থির করেই রেখেছিলেন বহু আগেই
যে এটি হবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এবং ওই রকম একটি পরিস্থিতিতে, ওই রকম পরিবেশে এরকম একটি দাবি জানানো, এটা যেমন একদিক থেকে সাহসেরও ব্যাপার ছিল, তেমনি আমরা এটা নিয়ে গর্বও করি, কারণ এটি বঙ্গবন্ধুর পক্ষেই সম্ভব। এবং আমরা তো আরও যদি অনেক পেছনে যাই, তাহলে রবীন্দ্রনাথ নিজেও লিখেছেন যে এই গানটির সুর কিন্তু তিনি গগন হরকরা বলে একজন বাউলের কাছে, যিনি আসলে ডাক হরকরা ছিলেন, তার কাছ থেকে তিনি এটি আমরা ওই আদি, একেবারে আদি যেই সুর, যেই গান থেকে রবীন্দ্রনাথ নিয়েছেন, সেটার কাছাকাছি একটা কিছু পেয়েছি। আপনি যেহেতু রেফারেন্সটি দিলেন আমাদের হাতে, যেটা বলছিলেন বাউলিয়ানা এবং এই সুফি বাউলদের মাটি থেকে উঠে আসা সুর। বঙ্গবন্ধু প্রায় সময় কিন্তু এই তার দেশের জাতীয় সঙ্গীত কী হবে সেটা নিয়ে যখন কথা বলেছেন, অনেক কিছুর রেকর্ড আমরা পাই, অনেক কিছুর অনেকের কাছে গল্প শোনা, সেখানে বারবারই তিনি এরকম একটি ইচ্ছাই প্রকাশ করেছিলেন, দেশের কথা থাকবে, দেশের বর্ণনা থাকবে, বন্দনা থাকবে, এবং থাকবে একটু বাউলের টান, মানে সুরটা থাকবে একটু বাউলিয়ানা। এর চেয়ে আর সব কিছুর মিশেল একটা টোটাল প্যাকেজ আর কোনটা আছে? রবীন্দ্রসঙ্গীতের কথাই যদি বলি এটা জাতীয় সঙ্গীত নয়, এটা শুধু একটি রবীন্দ্রসঙ্গীত। এরকম আরেকটি গান কি আসলে রবীন্দ্রসঙ্গীতে আছে? আসাদুজ্জামান নূর, কি বলবেন? না, আসলে এটাই মানে এরকমটি ঘটা কিন্তু মানে একটা অসাধারণ ঘটনাই বলতে হয়, কারণ এক তো হলো রবীন্দ্রনাথের গানের কথা, সেই কথাগুলো একেবারে আমাদেরই প্রাণের কথা, এবং সেখানে আমরা আমাদের যে প্রাণের আবেগগুলো, আমাদের যে ভালোবাসাগুলো দেশের প্রতি, আমার প্রকৃতির প্রতি এবং আমার জননীর প্রতি, সেই সব কিছু মিলেই কিন্তু এই গানের কথা, এবং সুরটাও একেবারে মাটি থেকে উঠে আসা, এই দেশের মানুষের, গ্রাম বাংলার মানুষের কণ্ঠ থেকে একদম গানের মধ্যে একটা মাটির গন্ধ পাওয়া যায়। একজন বাউল কেমন করে গায় একটু দেখি, লক্ষণ দাস বাউলের গান। প্রাণ থেকে যেমন চেয়েছেন তেমনই গেয়েছেন। তার পরবর্তীতে যখন নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠলো, তখন আমরা জানি যে এটি বিশ্বভারতী থেকে এই গানের সুর, কথা, সত্য চিঠি লিখে, এবং বঙ্গবন্ধু একটি চিঠি লিখে দিয়েছিলেন, এবং বিশ্বভারতী অনেক খুশি হয়ে এই গানটির সকল সত্য, এটা বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতাকে তারা উপহার দিয়েছিলেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গাইব গাইব বিজয়েরই গান, আমি গাইব গাইব বিজয়েরই গান। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গাইব গাইব বিজয়েরই গান, আমি গাইব গাইব বিজয়েরই গান। আমরা বলছিলাম ইতিহাস বিকৃতির কথা। এই গানও আসলে এই বাংলাদেশের মাটিতে পার পায়নি। ইতিহাস বিকৃতি বা এই গানকে ছড়িয়ে ফেলা, মুছে ফেলা, এবং এই গানের মধ্যে যে দেশবোধ আছে সেইটাকে, সেই শক্তিকে টের পেয়েই যারা নাকি ইতিহাস বিকৃতি বা দেশ বিরোধী রাজনীতি করেছে, তারা বারবারই আসলে ষড়যন্ত্র করেছে গানের পেছনে। আমরা তার পরবর্তীতে দেখেছি ৭৫-এর পর থেকে এই গানটিও খুব কম গাওয়া হতো স্কুলে বা জাতীয় অনুষ্ঠানে। কখনো কখনো এরকম আওয়াজ উঠেছে, এটাই কি জাতীয় সঙ্গীত থাকবে? এটা নিয়ে অনেক সময় রবীন্দ্রনাথ, তিনি হিন্দু কি মুসলিম, এইসব বিষয় নিয়েও বিতর্ক উঠেছে। তারপর কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোথাও কোথাও এই গানটা বাজানো, আমরা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে যে গানটা করতে চাই, করার যে নিয়ম আছে, সেখান থেকেও সরিয়ে ফেলা হয়েছিল। তার পরবর্তীতে কি হয়েছে সেটার কিছুটা ফল আমরা আজকে পাচ্ছি। এটাকে কি বলবো, কুফল। এবং হোলি আর্টিজানের ঘটনার পরপরই আমাদের এই স্টুডিওতে এসে অনেকেই এসে
নানান রকমের পরামর্শ দিচ্ছিলেন যে কিভাবে আমাদের এই বাংলাদেশের তরুণদেরকে যারা বিভ্রান্ত হচ্ছে তাদেরকে আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি, কিভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারি। যদি 10টি পরামর্শ থাকে তার একেবারে সবার উপরে যে পরামর্শটি ছিল জাতীয় সঙ্গীতটি আবারও গাওয়ানোর। কিন্তু পরামর্শর পেছনে কি ছিল কিছুটা খোঁজার চেষ্টা করেছিলাম আমাদের সহকর্মীরা, আমরা সকলে মিলে একটু ছিটেফোঁটা দেখে নেব যে মাদ্রাসা, স্কুল, ইংরেজি মিডিয়াম কোথায় কোথায় কেমন করে জাতীয় সঙ্গীত গাওয়া হয় অথবা হয় না। প্রায় জায়গায় পেয়েছি হয় না, আমরা শুধু যেখানে যেখানে হয়েছে তার আজকে কিছু নমুনা দেখাতে চাই। এবং এটা একটা অবশ্যই পজিটিভ অর্থে যে আমরা তাও তো খুঁজে পেয়েছি কেউ কেউ গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাঁশি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে মনে লাগে সুদ এরকম একটি বাস্তবতা এটি নিউজের পক্ষ থেকে আমরা একটা ছোট্ট ক্যাম্পেইন শুরু করেছিলাম এবং এটি টেলিভিশন চ্যানেলের নিশ্চয়ই এটি কাজ নয়, কিন্তু তারপরেও এক ধরনের দায়বদ্ধতা থেকেই আমাদের এটি নিউজ টিম সহকর্মীরা তার সঙ্গে একটি গানের দল তারাও একসাথে হাত ধরেছি। আমরা যে যার জায়গা থেকে ছুটে যাব, আমরা বোঝাবো, চেষ্টা করব যদি একটি স্কুল, একটি মাদ্রাসা, একটি কলেজ সেখানে যদি ঠিকঠাক করে জাতীয় সঙ্গীতটি গাওয়ানো যায়, বোঝানো যায়, তাইলেই বা কম কি। আমাদের ক্যাম্পেইনের ছোট্ট একটু অংশ দেখব। স্কুলে পড়তে মন চায়। আর ওই যে তুমি বললা আমার সোনার বাংলা, ওটা পড়তে মন চায়? ওটা মনে হয় না, মনে হয় না। আমাদের সন্তান আমাদের শিক্ষা, বছরব্যাপী এই খোঁজে আমাদের ক্যামেরায় কখনো কখনো উঠে এসেছে এইসব চিত্র। গান পাগল শতপ্রণোদিত হয়ে এটি নিউজের এই ক্যাম্পেইনের সাথে অংশ নিয়েছে একটু ভিন্নভাবে। তারা বছরব্যাপী এই খোঁজের সঙ্গে জুটে যাবে যেখানে যেখানে দরকার জাতীয় সঙ্গীত শুদ্ধ করে ভালো করে শেখাবার। আমি জানি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এরকম একটি
উদ্যোগ নেওয়া হয়েছিল মাননীয় মন্ত্রী বলবেন? আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি বেশ কয়েক বছর। তার আগে একটু বলি, আমরা 2014 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা লাখো কণ্ঠে সোনার বাংলা, জি আমরা সেটা একটু দেখাবো, সেটির সঙ্গে সবাই আমরা যুক্ত ছিলাম, একসঙ্গে গিয়েছি 2 লাখের উপরে মানুষ। এবং যেটা আমি আসলে আমার মানে এটা আমার নিজের কথা বলি, সেটা হলো যে আমি কিন্তু কখনো ভাবতে পারিনি যে এটি একটি আন্দোলনের মতো একটা রূপ নেবে বা একটা চেহারা নেবে। কারণ আমরা খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম আমাদের দিক থেকে কিছু কিছু উদ্যোগ ছিল, মানে লোকজনকে নিয়ে আসা, এবং আমরা শিল্পীদের দিয়ে কিছু স্কুলে কলেজে গিয়ে কিছু রিহার্সাল করিয়ে তাদের মাঠে নিয়ে আসা, এরকম নানান কিছু উদ্যোগ ছিল। কিন্তু ওই দিন সকালে যেটা দেখলাম, আমরা ঢাকার রাজপথে একদম মানুষের ঢল। আমরা বারবার করে পত্রিকায় টেলিভিশনের স্ক্রলে বলে দিয়েছিলাম যে শিশুদের আনবেন না। তো আমি যখন ভোরবেলা যাচ্ছি তখন দেখি যে বেশ কিছু মানুষ তাদের বাচ্চাকে কেউ কাঁধে নিয়েছেন, কেউ হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। তো আমি গাড়ি থামিয়ে বললাম যে ভাই, আপনাদের তো বলেছিলাম যে আপনারা বাচ্চাদের নিয়ে আসবেন না, আমরা বারবার এই কথাটা বলেছি, আবেদন রেখেছি। বলে আপনি বলেন কি, এরকম একটা উপলক্ষে আমার ছেলেকে সন্তানকে যদি না নিয়ে যাই তাহলে কি করে চলবে? তো এই যে ঘটনাটা ঘটেছে, এবং এটা শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকেনি, ওই দিন ওই সময় একই সময় গোটা বাংলাদেশে যে যেখানে পেরেছেন সবাই হাত ধরে এমনকি ট্রেন এসে স্টেশনে থেমেছে, সেই ট্রেনের বগিতে দাঁড়িয়ে মানুষ গান গেয়েছে, স্টেশনে দাঁড়িয়ে মানুষ গান গেয়েছে। এই যে একটা ঘটনা ঘটে গেল, আমি মনে করি যে এটি শুধুমাত্র যে একটা শুধু বাংলায় সম্ভব, মানে একটা উৎসব বা একটা কিছু সেই জন্য আমরা অংশগ্রহণ করলাম তা না, এটার সঙ্গে আমাদের দেশের সকল মানুষের আবেগটা যুক্ত হয়েছে। আমি একটু সেই আবেগের জায়গাটি দেখাতে চাই। এবং 2014 এবং 26শে মার্চে এই আয়োজনটি ছিল ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ড। সেখানে এই আয়োজন, যেটা যেমনটা বলছিলেন আমাদের সংস্কৃতি মন্ত্রী, 2,54,000 মানুষ নির্বিশেষে নারী, শিশু, বৃদ্ধ সকলে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র জাতীয় সঙ্গীত গাইতে। ক্যাম্পেইনটি এরকম ছিল যে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত। সেই সময় প্যারেড গ্রাউন্ডে একসঙ্গে গানটি যখন বাজছিল, গোটা বাংলাদেশে যে যেখানে হাটে বাজারে লঞ্চে স্টিমারে ট্রেনে যে যেখানে ছিলেন সবাই গেয়েছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এ শুধু বাংলায় সম্ভব। এই আবেগটি কোথায় গিয়ে ছড়িয়েছে তার একটা ছোট্ট অংশ একটু দেখাতে চাই। আমাদের ক্যাম্পেইনে আপনার জায়গা নীলফামারীতে এক স্কুলে আমরা যখন জাতীয় সঙ্গীতটি হচ্ছিল সেখানে গেলাম এবং বাচ্চারা গানটি করছিল। তারা খুব সঙ্গত কারণে এই ক্যামেরা দেখে খুবই খুশি। আমার কাছে নানা রকমের তাদের আবদার, সেই আবদার এবং গানটা একটুখানি ছোট্ট করে শোনাচ্ছি আপনাকে। চল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা, গানটা গাওয়ার পরে কেমন লাগে, মানে বুকের ভিতরে কেমন লাগে, মানে দেশটা কেমন লাগে সেটা একটু শুনি। গাওয়ার পর গানটা না
আমাদের মনটা ফ্রেশ হয়ে যায়, আর মনটা মনে হচ্ছে গাওয়ার পর একটা দেশটাই কেমন জানে মনটা লাগে। দেশটাই কেমন জানি মন টানে। আসাদুজ্জামান নূর, এই আবেগের পেছনে আপনি কি বলবেন? আমি আসলে কথা বলতে পারছি না। না, এটা তো আসলে আমি যেটা মনে করি যে আমাদের শিশুরা, আমাদের কিশোররা, আমাদের তরুণরা, এরা সবাই দেশটাকে অনেক ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটাকে ওদের মানে উপলব্ধি করতে দেওয়া বা এই ভালোবাসাটাকে আমি কিভাবে প্রকাশ করব, এটা এই বিষয়গুলোতে আমরা তাদের ঠিক মতো সহায়তা করছি না মনে হয় আমার। যেমন আমি যদি মনে করি, বলি যে আজকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই দায়িত্বটা কার? ওই প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছেন তাদের, বা একটা শিশুকে এ ব্যাপারে সচেতন করে তোলার দায়িত্ব তার পরিবারের মানুষদেরও আছে, তার অভিভাবকদের, বা আমরা যারা সমাজের, যারা সমাজপতি আছেন, বা যারা রাজনীতিতে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, বা সুধী সমাজ আছেন, তাদেরও তো এই বিষয়গুলোতে একটা দায়িত্ব বা একটা অংশগ্রহণ থাকা উচিত বলে আমি মনে করি। এটা শুধুমাত্র সরকার দল পাঠিয়ে পাঠিয়ে স্কুলে স্কুলে গান গাওয়াবে, বা আপনারা ATN থেকে কয়েকটা দল নিয়ে যাবেন, বা আমরা শিল্পকলা একাডেমি থেকে কিছু দল নিয়ে গান শেখাবো, ব্যাপারটা তো এরকম নয়। আমি একটা স্বাধীন দেশের নাগরিক, আমি আমার জাতীয় সঙ্গীতটাকে আমি গর্বের সঙ্গে আমি ধারণ করব, আমি গাইব, আমার সন্তানকে সেটা গাইতে শেখাবো, আমার ছাত্রছাত্রীদের সেটা শেখাবো। এটা তো আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সেইটি কাজটি যদি আমি না করি, তাহলে তো আমি জানি না আমি কাকে দোষারোপ করব। আমি কাউকে দোষারোপ করতে চাই না, কিন্তু আমি মনে করি আমাদের সবার এখানে এগিয়ে আসা উচিত। সবার দায়িত্বের কথা বলেছেন, তরুণরা তো সবসময় এই ক্ষেত্রে এগিয়ে থাকা, অবশ্যই এগিয়ে থাকা। কারণ আমি সেদিন একটা দৃষ্টান্ত দিই। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম যেখানে 15 জন নারী মুক্তিযোদ্ধা ছিলেন, অথবা আমি ঠিক এখন নারী মুক্তিযোদ্ধা বলছি তাদের, কিন্তু আসলে তাদের একসময় আমরা বলতাম বীরাঙ্গনা। তো আমরা যখন স্বাধীনতার পরে এই বীরাঙ্গনাদের মধ্যে অনেকেই তো সামাজিকভাবে মানে পরিত্যক্ত হয়ে গেছিলেন, পরিবার তাদের গ্রহণ করছিল না, স্বামী তাকে গ্রহণ করছিল না, বা বাবা তাকে গ্রহণ করছিল না, নানান যন্ত্রণার মধ্য দিয়ে, দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে দিয়ে তারা একটা সময় পার করে এসেছেন। আজকে আমরা তাদের সম্মানিত করছি, এবং আমি তো মনে করি যে আজকের প্রজন্ম আমাদের চাইতে অনেক বেশি উদার এবং সাহসী। তারা এই উদারতা দেখাতে পেরেছে, এই মানুষগুলোকে তারা কাছে টেনে নিয়ে আসছে, তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। আমরা তো করছি না, এটা তো এখনকার প্রজন্মই করছে। তো এই যে ভালোবাসা, এই যে সাহস, এই যে উদারতা, এটা তো আমরা ওই সময় আমরা অনেকেই দেখাতে পারি। আমাদের আজকের এই বঙ্গবন্ধু তাদের কন্যা হিসেবে সম্বোধন করেছিলেন, কিন্তু আমরা তো সেটা করতে পারিনি, অনেকেই সেটা পারিনি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই প্রজন্মের তরুণদের যে উদারতা বা তাদের যে আবেগ, সেটার কিছু কিছু আমরা খুঁজে খুঁজে পাই ইউটিউব খুঁজলে। যদি নিশ্চয়ই পাশের দেশ ভারতের কথা যদি বলেন, যে ভারতের জাতীয় সঙ্গীতটির একটা খুবই চমৎকার একটা ভিডিও নিশ্চয়ই আপনি দেখেছেন, যে A.R. রহমান, মানে ভারতের লেজেন্ড, তিনি কম্পোজিশনটা করেছেন। ভারতের সকল বড় বড় শিল্পী ওখানে অংশ নিয়েছেন, এবং একসঙ্গে এক থাকার একটা যেই ছবি সেটা পাওয়া গেছে। এটার জন্য আসলে কোনো ব্যক্তি উদ্যোগ বা সরকারি উদ্যোগ কিছুর জন্য বসে থাকেনি। একজন বড় মাপের কম্পোজার তিনি মনে করেছিলেন যে এটা বোধহয় করা উচিত। আমাদের তরুণদের উদারতার কথা বলছিলাম, খিও, ওরা লন্ডনে থাকে, ওরা নিজেরা বসে বসে যেভাবে জাতীয় সঙ্গীতটি করলো, খুব
মানে হঠাৎ করে ভুলে যাওয়া জাতীয় সঙ্গীতই যেন এই প্রজন্মে যারা বাইরে পড়াশোনা করছিল তারা কিওর গানটি একটু নড়ে চড়ে বসলো এই গানটি শুনে, নতুন করে আবারও জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলো। ওদের প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা। আসাদুজ্জামান নূর, আমাদের জয়িতাদের জন্য, আমাদের পৃথ্বীরাজ, ঋতুরাজদের জন্য, বাকিও ওদের জন্য কি বলবেন? না, আমি তো একটু আগেই যেটা বললাম যে আমাদের তরুণ প্রজন্ম তারা অনেক উদার এবং সাহসী, মুক্ত মনের। কিছু ঘটনা দিয়ে সব কিছু বিচার করলে চলবে না। আমরা জানি এই দেশে আজকে জঙ্গিবাদের উত্থান হয়েছে, সেখানে কিছু তরুণ তারা বিভ্রান্ত হচ্ছেন। সমাজের নানান পর্যায়ে এক ধরনের অযৌক্তিক রক্ষণশীলতা, সেটাও আমরা লক্ষ্য করছি। সেখানে যতটা না ধর্ম আছে তার চেয়ে ধর্ম আচরণটাই বেশি আছে বলে আমার মনে হয়। আচার আছে, আচরণ বলে ভুল হবে, মানে ধর্মাচার আছে কিন্তু আচরণটা নেই। অর্থাৎ ধর্মের যে মূল বিষয়গুলো সেগুলো কতটা আমরা ধারণ করি আমি জানি না, কিন্তু আচারের মধ্য দিয়ে আমরা অনেক ধরনের রক্ষণশীল একটা পরিবেশ সৃষ্টি করছি। কিন্তু তারপরেও আমি খুব আশাবাদী যে আমাদের তরুণরা অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেগুলোকে অতিক্রম করে তারা নিজেদের মতো করে একটা জগৎ তৈরি করছেন, যে জগতে দেশ আছে, যে জগতে মানুষ আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে। এবং এই উপলব্ধি, এই অনুভূতি, এই চেতনাই আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশকে চিরকালের মতো তারা ধারণ করবে বলে আমি বিশ্বাস করি। স্বাধীনতার আগেই আমার সোনার বাংলা গানটি ব্যবহৃত হয়েছে চলচ্চিত্রে, তারপর অসংখ্যবার বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, বিভিন্ন জায়গায় সোনার বাংলা খুব শ্রদ্ধার সাথে, খুব যত্নের সাথে ব্যবহৃত হয়েছে। আমরা পাশের দেশের কিছু চলচ্চিত্রের কিছু অংশ থেকে দেখাই তারাও কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি ব্যবহার করেছেন তাদের দু একটি চলচ্চিত্রে। এটি ছিল গয়নার বাক্স ছবি থেকে নেওয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত। দুই বাংলার প্রেক্ষাপটে এই ছবিটি করা হয়েছে, আমরা অনেকেই জানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবার আমরা দেখব এটি নিউজের যারা সহযোগী গান পাগল তারা আমাদের সঙ্গে আছেন এবং জাতীয় সঙ্গীত বিভিন্ন জায়গায় আমরা যখন সুযোগ পাই তখন আমরা চলে যাই তাদের নিয়ে নানান ক্যাম্পেইনে। তার বাইরে তাদের দিয়ে আমরা একটু পরিষ্কার করে গাওয়ানোর চেষ্টা করেছি। এটির একটি পূর্ণাঙ্গ গানটি আমরা নিশ্চয়ই যখন তৈরি হবে আমরা বারবারই এটা প্রচার করবার চেষ্টা করব। গান পাগলের শোয়েব এবং তার সঙ্গীদের করা গানের অংশ একটু দেখাতে চাই। আগে আমরা শেষ মন্তব্য কি শুনবেন, কি শোনাবেন আমাদের সংস্কৃতি মন্ত্রী? আমরা একটা কাজ করেছি এর মধ্যে, সেটা একটু বলি। সেটা হলো যে সবাই যাতে একইভাবে গানটা গাইতে পারেন, কারণ রবীন্দ্রনাথ তো আর জাতীয় সঙ্গীত হিসেবে এটাকে সৃষ্টি করেননি, তিনি তার মতো করে সঙ্গীত সৃষ্টি করেছেন। তো ফলে এখানে কিছু তাল লয়ের কোথাও কিছু একটা জটিলতা আছে, যেটা দেখা যাচ্ছে যে সবাই যখন একসঙ্গে গায় এটা ঠিক মতো গাইতে পারে না। তো আমাদের দেশে যারা রবীন্দ্রসঙ্গীতের বিশেষজ্ঞ আছেন, শিল্পী আছেন, তারা সবাই মিলে ডক্টর সঞ্জিদা খাতুনের নেতৃত্বে বসে একটা
একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছেন। ভাষ্য মানে ভাষ্যই বলি এটাকে, ঠিক করে দিয়েছিলেন। এবং সেটাই আমরা শিল্পকলা একাডেমি থেকে আমরা ধারণ করেছি, করে এটি আমরা এখন পর্যন্ত প্রায় 50,000 সিডি আমরা বিতরণ করেছি এবং এই কাজটি আমরা করে যাচ্ছি। আচ্ছা, আমাদের জেলায় জেলায় যে শিল্পকলা একাডেমি আছে তারা এখনও এই কাজটি করে যাচ্ছেন। এবং শুধু আমরা না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তাদের মধ্যে অনেকেই এই ধরনের দায়বদ্ধতা থেকে নিজেদের উদ্যোগেই এই কাজগুলো তারা করছেন। এবং আমি আশা করি যে আজকে এই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর যে সংগ্রাম, লড়াই, আত্মত্যাগের ইতিহাস, এটি নতুন প্রজন্ম অনুধাবন করছে। আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধারা যে অকাতরে তাদের প্রাণ বিলিয়ে দিয়েছেন সেই ইতিহাস তারা খুঁজে বার করছেন। আমাদের মা বোনেরা যে সেই সময় নির্যাতিত হয়েছেন সেই সত্যটুকু তারা উদ্ঘাটন শুধু করছেন না, তাদের সামনে নিয়ে আসছেন যারা নির্যাতিত হয়েছিলেন, গর্বের সঙ্গে, অহংকারের সঙ্গে। সব কিছু মিলে আমরা আমি মনে করি আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি। কারণ একটা অন্ধকার সময় আমরা পেরিয়ে এসেছি। সেই সময়টাতে আমাদের যারা শিশু ছিল, আমাদের যারা কিশোর ছিল, যারা তরুণ ছিল, তারা অনেক বিভ্রান্তির শিকার হয়েছে। ভুল ইতিহাস, বিকৃত ইতিহাস তারা পড়েছে। সেগুলো মুছে নতুনটাকে ধারণ করবার জন্য কিছুটা সময় তো লাগেই। তো আমার ধারণা যে ইতিহাস যেমন মাটি চাপা দিয়ে রাখা যায় না, ইতিহাস যেমন মাটি ফুঁড়ে বেরিয়ে আসে, ঠিক তেমনিভাবে আজকে তরুণ প্রজন্ম সেই ইতিহাসটাকে আবিষ্কার করেছে এবং শুধু আবিষ্কার করেনি, সেটা তারা ধারণ করছে গর্বের সঙ্গে এবং সেটাকে তুলে ধরছে সবার সামনে। অসাধারণ। আমরা ইতিহাস কথা কয় আমাদের আজকের যে আয়োজন, এবং আমরা ডিসেম্বরের 1 তারিখ থেকেই শুরু করেছি। দর্শক যারা এটি নিউজ দেখেন তারা নিশ্চয়ই জেনেছেন আমরা বিভিন্ন ইতিহাস বিকৃতি, ইতিহাস মুছে ফেলা ইত্যাদি নিয়ে আমাদের অনুসন্ধানী রিপোর্ট আপনাদেরকে দেখিয়েছি। এবং আজ থেকেই আমাদের 3 দিনের আয়োজন ইতিহাস কথা কয় শুরু করেছি, বিজয় দিবস পর্যন্ত চলবে। নিশ্চয়ই আমাদের পুরো দিনের আয়োজনে থাকবেন 14, 15 এবং 16, এই 3 দিনের আয়োজনেই থাকবেন ইতিহাস কথা কয়ের। আজকের আয়োজনটি শেষ করব। এই যে ইতিহাস কথা বলছে, এটা তো শুধু কথা কয় না, এটা তো গায় এবং হৃদয়টাকে, অন্তরটাকে একেবারে নাড়িয়ে দিয়ে গায়। এটা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যখনই এই লাইনগুলো বলি আমরা, গলাটা ভেজে আসে। আমরা অনেকেই কথা বলতে পারি না। যেই এই কথা বলা বা এই সুরের ইতিহাসের প্রতি শ্রদ্ধা আরেকবার জানিয়ে শেষ করব। শেষ যেই গানটি দেখব, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, কিন্তু যেই প্রেক্ষাপটে এই গানটি বাজানো হলো, গোটা বাংলাদেশের মানুষ এই দৃশ্যটি দেখে কেঁদেছে। আমরা এই কথা কওয়া, অনেক অনেক বেশি শক্তিশালী কথা কওয়া ইতিহাসের প্রতি স্যালুট তার মতো, যিনি এমন করে একটা স্যালুট দিয়ে শুধু কেঁদেছেন এবং কেঁদেছেন। মাবিয়ার কথা বলছি। মাবিয়া ভারোত্তোলনে সোনা জিতেছেন 2016-তে গুয়াহাটিতে এই কম্পিটিশন। হঠাৎ করেই বাংলাদেশের গলায় এই সোনার মেডেল, এবং এরকম একটি ছোট্ট মেয়ে যখন নাকি জাতীয় সঙ্গীতটি বাজলো, কী করছিলেন? আমরা শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের সকল শহীদদের, সকল যারা মুক্তিযোদ্ধাদের এবং এই স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। সেই সব তরুণদের, সেই সব সংগ্রামী তরুণদের যারা বাংলাদেশের এই ইতিহাসকে সামনে এগিয়ে নেবার জন্য কাজ করে যাচ্ছেন, আর জাতীয় সঙ্গীতকে ভালোবেসে যারা বিভিন্ন জায়গায় তুলে ধরছেন। জাতীয় সঙ্গীতটাকে নিয়ে এভাবে কাঁদিয়ে বাংলাদেশকে একেবারে ভিজিয়ে দিয়েছেন, সেই মাবিয়ার প্রতিও আরেকবার একটু ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আসাদুজ্জামান নূর আমাদের এই অনুষ্ঠানে সময় দেবার জন্য। মাবিয়ার প্রতি, মাবিয়ার সেই আনন্দ কান্না, আনন্দের জাতীয় সঙ্গীতটি দিয়েই আজকের অনুষ্ঠান শেষ হবে। Congratulations, Bangladesh. Now, ladies and gentlemen, up a stand for the national anthem. এবারে সংগ্রাম আমাদের মুক্তির
71 ডিসেম্বর বাঙালির চূড়ান্ত বিজয়ের সূর্যটা যখন উঠি উঠি করছিল, ঠিক সেই সময় 14 ডিসেম্বর হত্যা করা হয় এদেশের সূর্য সন্তানদের। 75 জাতির পিতাকে হত্যার পর থেকে শুরু হলো ইতিহাস মুছে ফেলা আর বিকৃতির উল্লাস, ঠিক যেন বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতা। কিন্তু সূর্যের ইতিহাস কি মোছা যায়? প্রকৃতিই বলে, যখন মানুষ সত্য, যখন সময় সত্য, তখন ঘটনা ইতিহাস হয়ে কথা কয়। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন ইতিহাস কথা কয়। বলবো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাঙালির আবেগের সেই লাইফ লাইন জাতীয় সঙ্গীতের কথা। সাথে আছেন সংস্কৃতিমন্ত্রী, সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার স্বাধীনতা সংগ্রাম